পশ্চিমবঙ্গে যেখানে মেয়েদের দেবী রূপে দেখা হয়, সেখানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এমন একটা ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড ঘটে যা শুনে আপনিও অবাক হতে বাধ্য। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই সকল ঘটনার কিছু শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, সেখানে তিনি নিজেই জাস্টিসের জন্য রাস্তায় নাম। আর অপরদিকে কলকাতা পুলিশ লোককে প্রোটেস্ট করা ছেড়ে লোকেদের লিগেল নোটিশ পাঠাচ্ছে। কি চলছে রাজ্যে? এই ঘটনায় আসলে কি হয়েছে আর কে বা কারা এই সবে রেসপন্সিবল, এই সকলই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। 8 আগস্ট রাত্রে একজন 31 বছরের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার 36 ঘন্টা কন্টিনিউয়াসলি ডিউটি করার পর তার 4 জন কলিগের সাথে ডিনার করে। ডিনার করার পর বাকি কলিগরা চলে যায় এবং ট্রেনি ডাক্তার সেখানেই রেস্ট করতে থাকে। পরের দিন সকাল 7:30 নাগাদ 31 বছরের পোস্ট গ্রাজুয়েটেড ট্রেনি ডাক্তার মৃতদেহ পাওয়া যায় ওই সেমিনার হল। প্রায় 10টি ক্ষতচিহ্ন সাথে ডাক্তার অভয়ের বডি সেমি নেকেড অবস্থায় পাওয়া যায় এবং তার চোখে এবং প্রাইভেট পার্ট থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সকাল 10:50 নাগাদ হসপিটালের অ্যাসিস্ট্যান্ট অফ সুপারিনটেন্ডেন্ট তার বাবা মাকে কল করে তাদের জলদি হসপিটালে আসতে বলে, কারণ তার মেয়ে নাকি এর ঠিক 20 মিনিট পর তার বাবা মাকে আবার ফোন করা হয় এবং বলা হয় তার মেয়ে নাকি সুইসাইড করেছে। ভিকটিমের এক ফ্যামিলি মেম্বার বলে যে তাদের দিকে ডেড বডি দেখার আগে 3 ঘন্টা ওয়েট করানো। এরপর তাদের মেয়েকে যে অবস্থায় দেখে তারা পুরো ভেঙে পড়ে। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है, आप लोग कृपया देखिए। I promise you that not a grain of the words I utter today is a lie. তারা বলে তার মেয়ের সাথে রেপ এন্ড মার্ডার হয়েছে। ইনসিডেন্ট সামনে আসতেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এবং স্টেট হেলথ সেক্রেটারি NS নিগম হসপিটালে আসে তদন্তের জন্য, কিন্তু ততক্ষণে প্রোটেস্ট শুরু হয়ে গেছে। আরজি কর হসপিটালের বেশ কিছু ডাক্তার এবং ট্রেনি প্রোটেস্ট করে এবং অ্যাটপসি এর ডিমান্ড করে। এরপর পুরো দেশের ডাক্তার প্রোটেস্ট করতে শুরু করে। যখন অ্যাটপসি রিপোর্ট আসে তখন পুরো দেশের কাছে ক্লিয়ার ছিল যে রাতে কি পাশবিক অত্যাচার হয়েছে সেই মেয়েটার ওপর। এরপর পুলিশ তদন্ত শুরু করে। ওই রাতে 5 জন যারা নাইট ডিউটি ছিল তাদের সেপারেট ভাবে আলাদা ভাবে জিজ্ঞেস করা হয়, কিন্তু ওই 5 জনের স্টেটমেন্ট সেম হওয়ায় তাদেরকে যেতে দেওয়া হয়। কিন্তু পুলিশের তদন্তে একজন ব্যক্তির ওপর নজর পড়ে, তাকে সেমিনার হলের কাছে ভোর 4টা নাগাদ দেখা যায় এবং তার কাঁধে একটি ব্লুটুথ ইয়ারফোন দেখা যায়। হসপিটাল আউটপোস্টের এক পুলিশ অফিসার এই ইয়ারফোন নেওয়া ব্যক্তিকে আইডেন্টিফাই করে। তার নাম হলো সঞ্জয় রায়। এরপর সঞ্জয় রায়কে পুলিশে নিয়ে আসে। পুলিশের আগে একটা ইয়ারফোন সেমিনার হল থেকে পেয়েছিল। সঞ্জয় বলে তা হারিয়ে গেছে, কিন্তু যখন পুলিশ সঞ্জয়ের ফোনের ব্লুটুথ অন করে তো ইয়ারফোনের সঙ্গে অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়, যে ইয়ারফোনটি তারা ক্রাইম সিনে পেয়েছে। এখানে সঞ্জয় রায় সাসপেক্ট নাম্বার 1 হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। হসপিটাল স্টাফরা বলেন সঞ্জয় এই হসপিটালে প্রায় আসা যাওয়া করত আর সে প্রিন্সিপালের খুব ক্লোজ ছিল। সঞ্জয় রায় পেশেন্টদের টাকা নিয়ে ভর্তি করে দিত এই হসপিটালে। এটা ফার্স্ট টাইম পুলিশ কমপ্লেন ছিল না সঞ্জয়ের উপর। 2023-এ তার স্ত্রী পুলিশের কাছে কমপ্লেন করে যখন তিনি প্রেগনেন্ট ছিলেন তখন তাকে মারধর করে। এর 1 বছর আগেও 2022-এও তার নামে পুলিশ কমপ্লেন, কিন্তু পুলিশ কোন রকম অ্যাকশন নেয়নি সেই সময়। ইনফ্যাক্ট সে পুলিশের সাথে অ্যাজ এ সিভিক ভলেন্টিয়ার কাজ করতে থাকে। সঞ্জয়ের গ্রেফতারের পরেও শান্ত হয়নি পরিবেশ। লোকেরা বলে তিনি একাই কালপিট নয়, আসলে যারা রিয়েল কালপিট তাদের লুকানো হয়। কারণ অ্যাটপসি রিপোর্টে যে শকিং ডিটেলস ছিল তাতে এটাই বলছিল যে এই ঘটনা কোনো একজনের পক্ষে হতে পারে না। 9 আগস্ট যে রিপোর্ট হয় তাতে ছিল ম্যাট্রেসের ওপর বেশ কিছু ধরনের চুল পাওয়া যায়। এছাড়াও অ্যাটপসি রিপোর্টে তার বডি পার্টে ইনজারির কথা বলা ছিল। এই পুরো ঘটনার পরেও কলেজের প্রিন্সিপাল সন্দীপ বলেন কোন লেডি ডাক্তারের রাতে সেমিনার হলে থাকা উচিত হয়। এত বড় একটি ঘটনার পর প্রিন্সিপাল কিভাবে ভিকটিমকে দোষ দেয় ভাবুন। এইরকম স্টেটমেন্টের পর প্রিন্সিপালের এগেইনস্টে প্রোটেস্ট সিস্টেম। এরপর 12 আগস্ট প্রিন্সিপাল সন্দীপ ঘোষ রিজাইন করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার তার রিজাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট না করে তাকে ট্রান্সফার করে দেয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। ভাবুন এত বড় একটা ঘটনা যেখানে
সরকার তাকে পদ থেকে হটাবে, তাকে আবার অন্য কলেজে সেম পজিশন দেওয়া হবে। কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট ও ডাক্তাররা ওই কলেজের প্রিন্সিপাল হিসাবে তাকে অস্বীকার করে। আরজি করের বেশ কিছু স্টুডেন্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলেন যে তিনি এমন একটি কারাপ্ট পারসন যে নিজের ইচ্ছে মতো কলেজ চালান। এছাড়াও আরজি করের ফর্মার ডেপুটি सुपरिटेंडेंट बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर देकर के 20% कमीशन लेना, मतलब आरजीकर में जो भी काम होता था सब जगह वो पैसा खाता। কিছু স্টুডেন্ট যারা সন্দীপ ঘোষের নিচে কাজ করে তারা বলে যে এই প্রিন্সিপাল ডিক্টেটরের কম নয়। এক মেডিকেল ইন্টার্ন বলেন ডক্টর সন্দীপ ঘোষ যে কিছু করতে পারে আপনার এগেইনস্টে তার প্রিন্সিপাল পাওয়ার ইউজ করে স্টুডেন্টদের হুমকি দেওয়ার জন্য যদি তার কথা না শোনে। বেশ কিছু স্টুডেন্টকে ফেল করিয়ে দিয়েছে যারা তার এগেইনস্টে আওয়াজ উঠিয়েছিল। ভিকটিমের ফ্যামিলি বলেন যে সরকার প্রিন্সিপালকে পদ থেকে সরানোর বদলে ট্রান্সফার করে। কিভাবে তারা সরকারের উপর বিশ্বাস রাখবে? এই কারণে কোর্ট কেস ট্রান্সফার করে দেয় সিবিআই এর হাতে। কেন কি লোকের বিশ্বাস কলকাতা পুলিশের ওপর থেকে উঠে গিয়েছিল। কোর্টে ভিকটিমের লয়ার বলেন যে কেস ইমিডিয়েটলি সিবিআই কে ট্রান্সফার করা হোক, নয়তো এভিডেন্স ডিস্ট্রয় হয়ে যাবে। লয়ার আরো বলেন যে ফোন করে ফ্যামিলিকে বলা হয় এটি সুইসাইড। ফ্যামিলিকে 3 ঘন্টা ওয়েট করতে হয় বডি দেখার। রেপ ও মার্ডারের এভিডেন্স থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ সেই কেসটি রেজিস্টার করে আনন্যাচারাল ডেথ। ডক্টর সন্দীপ ঘোষকে পদ থেকে না সরিয়ে তাকে ট্রান্সফার করা হয়। কলকাতা হাইকোর্ট এই আর্গুমেন্ট শোনার পর ইমিডিয়েটলি কেস ট্রান্সফার করে দেয় সিবিআই কে। সিবিআই তখনও কেস স্টার্ট করেনি। তার আগে একটা ভিডিও ভাইরাল হয় যে সেমিনার হলের কাছে একটা রুমে হঠাৎ করে রেনোভেশনের কাজ শুরু হয়। 14 আগস্ট একটা সাইরেন প্রোটেস্ট বের হয়, রিক্লেম দ্য নাইট মার্চ হয় এবং এটি দেখায় যে মহিলারাও পাবলিক স্পেসে অংশ নিতে পারে। এবং সেই দিন রাতে আরজি করের প্রোটেস্টারদের মাঝে বেশ কিছু আননোন পার্সন আসে এবং ব্যারিকেড ভেঙে হসপিটালে ভাঙচুর করে। এরপর রীতিমতো পুলিশ রাত্রি 2টোর সময় আসে এবং বিনীত গোয়েল দোষ দেয় মিডিয়ারও। বলেন যে মিডিয়া একটা ডিস্ট্রাস্ট ক্রিয়েট করেছে পুলিশ এবং পাবলিকের মাঝে। Malicious media campaign. Calcutta police has lost the trust of the people because of this, whether it is a social media and the... এরপর কলকাতা পুলিশ বলেন ক্রাইম সিন সেমিনার হল যেখানে কোনো ড্যামেজ হয়নি। এখান থেকে একটা কোশ্চেন আসে যে সেমিনার হলেই কি ছিল ক্রাইম সিন নাকি অন্য কোথাও। যাই হোক এটা সিবিআই এর কাজ, তারা বের করবে। কিন্তু ভায়োলেন্স বন্ধ করা এবং ল এন্ড অর্ডার মেনটেন করা পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের কাজ নয় কি? উল্টা সিএম মমতা ব্যানার্জি 19 আগস্ট একটা প্রোটেস্ট। কিন্তু কেন? কারণ তিনি চান রেপিস্টকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। এটা দেখার পর লোক বলে এই নাটক করে তিনি কি প্রমাণ করতে চাইছে। এক গ্রুসাম রেপ হয় রাজ্যের রাজধানী কলকাতাতে, প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হয় মেডিকেল কলেজে, তাকে না হাঁটিয়ে শুধু ট্রান্সফার করা হলো। আর এই কেস সিবিআই কে ট্রান্সফার করার পর আপনি চাইছেন স্পিডি জাস্টিস। পুলিশ মন্ত্রী আপনি, স্বাস্থ্যমন্ত্রী আপনি, সিএমও আপনি। তাহলে এই নাটক কিসের জন্য? ঘটনার 1 মাস পের হয়ে গেল কিন্তু কোনো রেজাল্ট দেখা গেল না। সঞ্জয় রায় ছাড়া আর কেউ ধরাও পড়েনি। রাজ্য সরকার বা রাজ্য পুলিশের ক্ষমতা নেই এমন, কারণ 27 আগস্ট পুরো রাজ্যবাসী দেখেছে ব্যারিকেড, কন্টেনার ও বিশাল পুলিশ বাহিনী। কিন্তু 14 আগস্ট রাত্রে এই পুলিশ কোথায় ছিল? এটাই বড় প্রশ্ন। এইরকম অনেক প্রশ্ন আছে আন্দোলনকারী ও জনগণের কাছে। জুনিয়র ডাক্তাররা যেন শপথ করেছে তারা বিচার না পাওয়া পর্যন্ত কাজে ফিরবে, তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন বন্ধ করতে এবং তাদের কাজে ফেরানোর 16 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী একটি বৈঠক করে জুনিয়র ডাক্তারদের, যেখানে জুনিয়র ডাক্তাররা 5টি দাবি, তার মধ্যে একটি হলো কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে সরানো। এতে মুখ্যমন্ত্রী বলেন 17 সেপ্টেম্বর বিকেল 4টের পর তাকে পদ থেকে সরানো হবে। কিন্তু 17 সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের সাথে সাথে রাজ্যবাসী দেখলো সেই একই ঘটনা। যেভাবে সন্দীপ ঘোষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছিল, পদত্যাগ নয়, একইভাবে বিনীত গোয়েলকে পুলিশ কমিশনার পদ থেকে ট্রান্সফার করা হয় এডিজি ও আইজিপি স্পেশাল টাস্ক ফোর্স অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পদে। পদত্যাগ তারও নয়। অদ্ভুত এক খেল চলছে রাজ্যে। যাই হোক এখন কেস সিবিআই ও সিজেআই এর হাতে। শেষ পর্যন্ত দেখতে চাই জনগণ আসল মুখ কারা, কারা এই পাশবিক হত্যাকাণ্ডের পেছনে ছিল এবং কারা তাদের হাইড করে চলে। কিন্তু কবে ধরা পড়বে আসল অপরাধীরা? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।